2013 জানুয়ারিতে আমাদের রেজাল্ট পাবলিশ হয়। আমি 2013 মে থেকে প্রথম আমার সার্ভিস লাইফে শুরু করি। সেটা ছিল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আপনারা অনেকে হয়তো চিনেন, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা ইন্ডাস্ট্রি আছে তাসনিম কেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেটা বাংলাদেশের বিগেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রি বর্তমানে, যদি আমি ভুল না করে থাকি। দেন সেখান থেকে আমি আমার ক্যারিয়ার শিফট করলাম বসুন্ধরা গ্রুপে। বসুন্ধরা পেপারসে আমি কিছুদিন জব করেছি, প্রায় 3 বছরের বেশি। দেন আমি পাওয়ার সেক্টরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুতে জয়েন করি। আমার প্রথম পোস্টিং ছিল ঢাকার বাইরে, ফরিদপুরে। দেন আমি এখন নারায়ণগঞ্জে আছি এই মুহূর্তে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স পদে কাজ করছি। আমার যখন ইউনিভার্সিটি লাইফ শেষের দিকে, আমার লাস্ট সেমিস্টার যখন চলে, তখন আমার মনে হলো যে আমি যদি জব সেক্টরে কম্পিট করতে যাই তাহলে আমি কি পরিচয় দিব, বা আমার অ্যাকচুয়ালি কি আছে যে আমি বলবো যে আমাকে এই পদের জন্য আমি কম্পেটিবল। সো সেই চিন্তা ভাবনা থেকেই আমি নিজ উদ্যোগে তখন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আমি একটা ইন্টার্নশিপ করি। ইন্টার্নশিপ আমাদের অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামে ছিল না, ভার্সিটির আমাদের কারিকুলামে ছিল না। আমি স্ব উদ্যোগেই সেটা করি। প্রায় সম্ভবত 3 মাসের ছিল, আমার এগুলি মনে 3 মাস হবে। তো ওই সময়ে আমি প্রথম যখন পাওয়ার সেক্টর সম্পর্কে জানতে চেষ্টা করলাম, ওইটাই আমার হাতে করি যে আমরা বইয়ে কিন্তু অনেক কিছু পড়ি, বইয়ে অনেক কিছু পড়ি, থিওরিটিক্যালি পড়ি, বা ল্যাবে খুব ক্ষুদ্র পরিসরে আমাদের যতখানি দেখার সুযোগ হয় আমরা দেখি, কিন্তু এইটা কিন্তু বাস্তব যে জগৎটা, এটা টোটালি ডিফারেন্ট। আর একটা জিনিস, যেমন আমি যখন প্রথম একটা ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করতে যাই, ওখানে প্রায় 4টা বা 5টা ইন্ডাস্ট্রিতে আমি মুভ করি। তখন যেমন আমরা স্টার ডেল্টা কানেকশনস বা আমাদের যে ইনভার্টার সম্পর্কে পড়ছি, বা সফিস্টিকেটেড যে ডিভাইসগুলো সম্পর্কে পড়ছি, যে এগুলো আসলে বাস্তবে কিভাবে রান করে, কিভাবে কন্ট্রোল হয়, কিভাবে কন্ট্রোল করে, এটা কিন্তু প্রথম আমি সেখানে দেখি। পরবর্তীতে এটা একটা উদ্দেশ্য ছিল আমার সিভিটাকে এনরিচ করা। তখন আমি যখন আমার জবের জন্য অ্যাপ্লাই করলাম, আমার সিভিতে কিন্তু স্টুডেন্টের বাইরে একটা কিছু ছিল, সেটা ছিল যে আমার একটা ইন্টার্নশিপ কোর্স কমপ্লিট করা ছিল, এবং সেটা কোথায় কোথায় ছিল, এই ইন্ডাস্ট্রিগুলোতে করা ছিল। সো ওই ইন্ডাস্ট্রিগুলোতে আমার জব পাওয়ার ক্ষেত্রে বিষয়টা সহায়ক ছিল। যেটা হয় যে আমরা এটা অনেক সময় নিজে থেকে এই ট্রাইটা করি না। আমাদের নাজলা ম্যাম বলে গেছেন যে যদি আমরা জিরো স্যালারিতেও আমাদেরকে অফার করে কাজ করার সুযোগ দেয়, আমার মনে হয় সেটা আমাদের করা উচিত একেবারে শুরুতেই। এর একটা আবার এই কারণ হচ্ছে, যেমন আমার যতটুকু মনে পড়ে, আমাদের ওই সময়ে, এখন কতটুকু আমি জানি না, ওই সময় আমাদের ক্রেডিট ছিল 148 ক্রেডিট আওয়ার ছিল আমাদের কোর্সটা। 4 বছরে আমি জাস্ট 2 দিন ক্লাস মিস করেছিলাম, এবং একদিন একটা ক্লাস আমি লেট করে এসেছিলাম, আমি পারিনি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন ইন্ডাস্ট্রিতে জব করলাম তখন একদিন এমন হলো যে আমার একটা ইন্ডাস্ট্রির একটা ডিভাইস কাজ করছে না, আমার একটা পেপার মেশিনের কন্ট্রোলিং ডিভাইস কাজ করছে না। কেন করছে না? কোনো থিওরিতে সেটা কাজ করছে না, যে আমি পাচ্ছি না যে কি প্রবলেম। পরবর্তীতে দেখলাম ইঁদুর ওই কানেকশনের তারটা কেটে দিয়েছে। তাহলে আমি যে কোনো ক্লাস গ্যাপ দেইনি, যদি ইঁদুরের বিষয়ে আমার বইয়ে থাকতো তাহলে আমি অবশ্যই জানতাম, কিন্তু এটা কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল। এটা আপনি বই পড়ে কখনো জানতে পারবেন না। এইরকম অনেক এক্সপিরিয়েন্স আপনাকে হয়তো ফিল্ড লেভেলে ফেস করতে হবে, যেগুলো আসলে কোথাও কোনো কারিকুলামের মধ্যে থাকে না। তারপরে যেমন ইউনিভার্সিটি একটা প্ল্যাটফর্ম, আমাদের যেমন আমরা টোটাল সম্ভবত 65, আমাদের ট্রিপলিতে ছিল তখন 62 সাবজেক্টস। সো আমার মনে হয়, মানে আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে, আমি 50% সাবজেক্টের নামও বলতে পারবো না, কারণ হচ্ছে আমি সবগুলো সাবজেক্ট নিয়ে কিন্তু কাজ করি না। কিন্তু এই যে সাবজেক্টগুলো আমরা পড়ছি, এই সাবজেক্টগুলো কিন্তু আমার কাজের ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমার ডিসিশন মেকিংয়ে এটার একটা ইম্প্যাক্ট আছে, আমি রিয়েলাইজ করতে পারি না। যেমন আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে কি হতো যে যখন আমাকে বলতো 2 + 2 কত, আমি কিন্তু এরকম আঙুলে গুনে গুনে অথবা কাঠি দিয়ে আমরা বিভিন্ন পদ্ধতিতে সেটা বলতাম। বাট আমরা কিন্তু এখন অনেক বড় বড় ক্যালকুলেশন উইদিন এ ফিউ মোমেন্ট করে ফেলছি। কিভাবে করে ফেলছি? যে আমার ওই যেই আমি যে ছোট ছোট যে 2 2 যোগ করা শিখলাম বা বিয়োগ করা শিখলাম, সেটাই কিন্তু আমার এই ডিসিশন মেকিংয়ে হেল্প করছে। ঠিক একইভাবে আমরা এই যে অনেকগুলো সাবজেক্ট পড়ছি,
এই সাবজেক্টগুলোর আমার যে দৈনন্দিন কার্যক্রম বা যেই কাজ আমি করি সেগুলোতে আমার কিন্তু প্রতিনিয়ত ডিসিশন মেকিংয়ে হেল্প করে। যেমন আমরা আমার মনে আছে যে আমরা অনেকগুলো সাবজেক্ট যেমন সোসিওলজি পড়তাম, সাইকোলজি পড়তাম, নন মেজর যে সাবজেক্টগুলো, তখন ভাবতাম যে সোসিওলজি, সাইকোলজি বা অ্যাকাউন্টিং, ইকোনমিক্স পড়ে আমার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমার কি হবে, ঠিক আছে। তো ধরেন আমি এখন ফিল্ডে যদিও টেকনিক্যাল পারসন, বাট আমি যখন একটা অফিস চালাই, একটা অফিস রান করে আমার রেসপন্সিবিলিটিসের মধ্যে থাকে, তখন আমাকে অ্যাডমিনিস্ট্রেশনও দেখতে হয়, ফাইন্যান্স দেখতে হয়, ইঞ্জিনিয়ারিং সাইডটাও আমাকে পাশাপাশি দেখতে হয়। তো সেই ক্ষেত্রে আমার যদি বেসিক মিনিমাম কোনো একটু নলেজ না থাকতো তাহলে কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হতো না। আর আমাদের এই বিশেষ করে বাংলাদেশের জব মার্কেট, যেটা জব মার্কেটে হচ্ছে আমাকে সব বিষয়ে জানতে হবে, যে কারণে আমরা কিন্তু কোনো একটা সাবজেক্টে যদি ফিল্ডে কাজ করি, স্পেশালি যে হ্যাঁ যে একজন হয়তো ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছে, আপনার সার্কিট ডিজাইন নিয়ে কাজ করছে, তখন উনি একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে তার এক্সপার্টাইজ নলেজ হবে। বাট আমি কোন সাবজেক্ট রিলেটেড কাজ করব জব ফিল্ডে গিয়ে, এটা কিন্তু আমি জানি না। যখন আমি স্টুডেন্ট থাকি তখন কিন্তু আমি এটা জানি না, যে কারণে আমাদের সবগুলো বিষয় কিন্তু জানতে হয়। বাট বাহিরের কান্ট্রিগুলোর সিনারিওস ডিফারেন্ট। আমার মনে আছে আমি যখন ইন্টার্নশিপ করি তখন চাইনিজরা একটা মেশিন আপনার টার্নকি প্রজেক্ট বলে আর কি। টার্নকি প্রজেক্টটা হচ্ছে আপনার যে একটা মেশিন বা একটা ইন্ডাস্ট্রি তারা হচ্ছে টোটাল কমপ্লিট করে আপনাকে চাবি হস্তান্তর করবে। বিষয়টা অনেকটা এইরকম যে সব কিছু ওকে, আপনাকে এটা হ্যান্ড ওভার করা হলো, প্রোডাকশন স্মুথলি চলছে। তো সেখানে ইনস্ট্রুমেন্টেশন এবং ইলেকট্রিক্যাল দুইটা সাইড কিন্তু আলাদা। আমাদের যেমন ইলেকট্রিক্যালটা বেসিক্যালি হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করে কাজ করি আমরা। আর ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রিক্যালির একটা পার্ট, যেটা মেজারিং এন্ড ইনস্ট্রুমেন্টেশন সাবজেক্টটা যখন আমরা পড়ি ওটার উপরে বেস করে বেসিক্যালি ওটা কাজ করে। তো সেখানে দেখা যাচ্ছে আপনার ইনস্ট্রুমেন্টেশনটা, ওখানে দুইটা ডিপার্টমেন্ট ছিল। ইনস্ট্রুমেন্টেশনে কাজ ছিল তারা সাধারণত 110 ভোল্ট বা 24 ভোল্ট পর্যন্ত কাজ করতো, আর 220 ভোল্টের কাজটা সে করতো না। এটার জন্য মানে চাইনিজদের মধ্যে দুইজন এক্সপার্ট ছিল, একজন ছিলেন ইলেকট্রিক্যালের, একজন ছিলেন ইনস্ট্রুমেন্টেশনের। এখন যখন একটা ইনস্ট্রুমেন্টেশনের ডিভাইসে পাওয়ার কানেকশন লাগবে 220 ভোল্ট, এই ইনস্ট্রুমেন্টেশনের যিনি এক্সপার্ট তিনি আসলেন, এসে তিনি 220 ভোল্টের কানেকশন দিবেন না। তার বক্তব্য হচ্ছে আমি ইনস্ট্রুমেন্টেশনের এক্সপার্ট, আমি ইলেকট্রিক্যাল পাওয়ার কানেকশন বুঝি না, সো আমি এটা করব না। সে প্রায় 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করছে যে ইলেকট্রিক্যালের যিনি তিনি আসবেন, এসে পাওয়ার কানেকশন দিবেন, তারপরে কাজ করবেন। আমরা যদি এইভাবে চিন্তা করি আমরা কি বাংলাদেশের জব সেক্টরে কোপ আপ করতে পারবো? কখনোই পারবো না। আপনাকে এই বাংলাদেশের জব সেক্টর অনুযায়ী আপনাকে সবকিছুই কিছু না কিছু মানে প্রিলিমিনারি জ্ঞান আপনার থাকা লাগবে। আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি সেটাকে আরো এক্সপান্ড করবেন। আমার এই এখন তো হচ্ছে জেন জেড, জেন জি এই জেনারেশনগুলো, আমরা সেই ক্ষেত্রে জেন ওয়াইতে পড়ে গেছি। তো সেই ক্ষেত্রে ওয়াইরও হয়তো আমরা পুরো ক্যাপাসিটিটা নিতে পারিনি। কিন্তু যেমন ইউনিভার্সিটি আপনাকে শুধু রোড দেখাবে, যে আপনাকে একটা সাবজেক্টের নাম শেখালো, সেই সাবজেক্ট সম্পর্কে জাস্ট বেসিক একটা কিছু শেখালো, এটা দিয়ে কিন্তু আপনি পরবর্তী জানবেন যে হ্যাঁ আমার এই রিলেটেড নলেজের জন্য এই সাবজেক্টটা বা এইরকম ফাইলগুলো স্টাডি করতে হবে। আমি ইউনিভার্সিটিতে জয়েন করে ভূগোল কি জিনিস আমি চিনতাম না। আমি ধন্যবাদ জানাই আমাদের এখন দিলীপ ভাই আছেন, যিনি আমাদের ল্যাবে আমাদেরকে প্রচুর হেল্প করতেন। তো দিলীপ ভাই প্রথম আমাকে কোনো একটা কিছু সার্চ করছিলাম, দিলীপ দা আমাকে বললেন যে এটা আপনি গুগলে সার্চ করেন। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম গুগল কি, তো উনি আমাকে গুগল কি সেটা চেনালেন। সেই গুগল কিন্তু আমাকে এখন বিশ্ব দেখায়, ঠিক আছে। তো ইউনিভার্সিটি কিন্তু আপনাকে পুরো যে এখান থেকে বের হয়ে আপনি চিন্তা করলেন যে আমি সব কিছু জানি, এটা না, এটা কোনোদিন হবে না। এই এক্সপেকটেশন যদি আপনি রাখেন সেটা ভুল। কিন্তু ইউনিভার্সিটি আপনাকে যেইটুকু রোড ম্যাপ বা যেটুকু গাইডলাইন দিচ্ছে বা দেখাচ্ছে সেটা আপনাকে পরবর্তীতে এক্সটেন্ড করতে হবে। যদি সেটা আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হবেন, গেইন করবেন, আদারওয়াইজ পারবেন না। যেমন আমাদের আপনি একটা কথা বলে যে আপনার ইনফরমেশন ইজ পাওয়ার। আপনি যত বেশি ইনফরমেশন আপনার কাছে থাকবে তত আপনি জব সেক্টর না শুধু আপনি পার্সোনাল লাইফও আপনি তত বেশি গেইন করবেন। আমার মনে আছে আপনারা হয়তো অনেকে দেখতে পারেন, আমি একবার একটা মুভি দেখেছিলাম, তামিল মুভি বয়েজ মুভিটার নাম। সেই মুভিতে একটা পার্ট ছিল যে 4 জন ছেলে সম্ভবত থাকে, তারা বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে একজন
আপনার মন্দিরে একজন পুরোহিতের কাছে সে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে তার দায়িত্ব থেকে পুরোহিত তাকে প্রতিদিন একটা করে টিফিন ক্যারিয়ার দিয়ে পাঠায় যে তুমি আমার জন্য অমুক মন্দির থেকে খাবার নিয়ে আসবা। পাঠানোর পরে তখন সে একদিন এরকম জিজ্ঞেস করে যে আচ্ছা আমি তো নিজেই গিয়ে নিজের খাবারটা নিতে পারি, তাহলে আমি তোমার জন্য কেন কষ্ট করে আনবো, তুমি এখানে বসে বসে শুধু আমাকে অর্ডার করো। তখন সে তার এই পকেট থেকে একটা লিস্ট বের করে বলে এই লিস্টে লেখা আছে কোথায় কবে কোন মন্দিরে খাবার দিবে, কি খাবার দিবে। তো তোমার কাছে সেই লিস্টটা নাই, তো তুমি যদি ওই মন্দিরে যাও সেদিন দেখো ওই মন্দিরে খাবার দেয় নাই, তো তুমি খেতে পারবা না। সো ইনফরমেশনটা আমার কাছে, সো ইনফরমেশন ইজ পাওয়ার, সে কিন্তু তাকে সেটা বোঝায়। সো এই জন্য আপনার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে সারা বিশ্ব আপনার কাছে দৌড়াবে। ঠিক আছে, আপনি যে অর্গানাইজেশন জব করবেন, যেটুকু করবেন, আপনি সব কিছুতে এক্সপার্ট হওয়ার দরকার নেই, যেটুকু করবেন সেইটুকু আপনি মনোযোগ দিয়ে করেন, আপনার সেইটুকুতে আপনার মানে ফিল্ড ক্রিয়েট হোক। আর জবে প্রাথমিকভাবে আপনি যখন একটা জব এক্সপিরিয়েন্স গেদার করবেন, সেই জব এক্সপিরিয়েন্স গেদার করার পরে আপনি যখন ফিল্ডে যাবেন, কম্পিটিটিভ যে জবগুলো আছে সেগুলোতে আপনি যখন যাবেন, আপনার একটা জায়গায় যখন আপনি নিজের ক্যারিয়ার ডেভেলপ করে ফেলবেন, দেখবেন সেই চ্যানেলে আপনাকে বিভিন্ন জন ডেকে নিবে। যে আপনি হয়তো একটা ইন্ডাস্ট্রিতে জব করছেন, সেখান থেকে একজন ভালো জায়গাতে চলে গিয়েছেন, সেই পরবর্তীতে আপনি যে তার সঙ্গে নেটওয়ার্কিংটা রাখেন, কমিউনিকেশনটা রাখেন, তাহলে কিন্তু সে দেখবেন আপনাকে আবার চুজ করছে যে এখানে একটা বেটার অপরচুনিটি আছে, আসো। যে কারণে আমাদের যে সোশ্যাল যে নেটওয়ার্কিংটা বা আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল যে নেটওয়ার্কিংটা, এটা খুবই জরুরি। যেমন আমাদের এই ভাই আছেন একটা ভালো জায়গাতে, আমি কিন্তু আজকে এখানে না আসলে হয়তো ওনার সঙ্গে আমার পরিচয় হতো না বা দেখা হতো না। পৃথিবীটা খুবই গোল, খুবই ছোট। এখানে আসার পরে আবার আমি জানতে পারলাম যে সামহাও ভাইয়ের মিসেস, আমার মিসেস দুজন ইউনিভার্সিটি ফ্রেন্ড ছিলেন, এটাও জানতাম না। দেখেন, আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে কিন্তু হতো না। আমি এমনিতে একটু আড্ডাবাজ, যেখানে ক্যারিয়ার আড্ডাটা আমি মিস করতে পারিনি। আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার খুব ইচ্ছা হলো, যে কারণে আমি শত সমস্যা মনে হলো, মানে ঝামেলার মতো আমি আসার চেষ্টা করেছি। আরেকটা জিনিস হচ্ছে আপনি প্রতিদিন নিজেকে ডেভেলপ করতে হবে, সেটা আপনি যেখানেই থাকেন, যে সেক্টরে থাকেন। জাপানিজ একটা কনসেপ্ট আছে কাইজেন। এই কাইজেন মানে হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। প্রতিদিন আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি আজকে যে জিনিসটা যেভাবে করছেন, কালকে সেটা আরো প্রতি স্মুথলি করতে পারেন। আপনি আজকে জব সার্চ করে প্রতিদিন আপনি আপনার সিভিটাকে একটু ডেভেলপ করলেন, আপনার সিভিতে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করার মতো কোনো একটা কিছু করলেন, তাহলে কি হবে, আপনি আরো বেশি আগাবেন। আপনার অনেক বেশি কনফিডেন্ট হতে হবে। আপনার যদি আপনার কনফিডেন্স লেভেল আপনার সেক্টরে ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন যে আমি আজকে এখানে আছি, এখানে আমার লাইফ মানে সেটেল, এরকম চিন্তা করা যাবে না। আমরা কিন্তু এখনো জব সার্চ করি, টু বি অনেস্ট, এখনো করি। হ্যাঁ, হয়তো সেটার ক্রাইটেরিয়াটা ভিন্ন। আমি যেখানে জব করি, আমি এখনো জব সার্চ করি, আমি জব সিকার এখনো। ঠিক আছে, আপনার এই যে ডেভেলপমেন্টের বিষয়টা, আর একটু এগিয়ে যাওয়ার বিষয়টা, এটা আপনার মধ্যে থাকতে হবে। সেই কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। আমরা নিজেকে অনেক সময় ছোট ভাবি, মানে চিন্তার দিক থেকে এত ছোট হওয়া যাবে না। আপনারা কমলাকান্তের দপ্তর পড়ছেন কেউ? বঙ্কিমচন্দ্রের। কমলাকান্তের বয়স কত হতে পারে আনুমানিক? কারো আইডিয়া আছে? যদি আপনার চরিত্রায়নটা যেভাবে করা হলো, আপনি খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন কমলাকান্তের বয়স 50-এর মানে নিচে না। যেভাবে তার চরিত্রায়নটা করা বা বিভিন্ন নাটকবাজি গুলো তৈরি হয়েছে, 50-এর কম না। কিন্তু এটা লিখেছে কিন্তু বঙ্কিমচন্দ্র। কত বছর বয়সে জানেন? কারো আইডিয়া আছে? 35 ইয়ার্সে বঙ্কিমচন্দ্র একটা চরিত্র মানে রচনা করলেন, চরিত্র তৈরি করলেন, যে চরিত্রটার বয়স 50+। তাহলে তিনি ওই বয়সে কিভাবে ভাবলেন, কিভাবে চিন্তা করলেন? সো আপনার আমার চিন্তার পরিধি বা আমরা ভবিষ্যৎটাকে যত বেশি কল্পনা করতে পারবো, সেই অনুযায়ী আমি আমার ক্যারিয়ার প্ল্যানটা ডেভেলপ করতে পারবো। ঠিক আছে না? ভুল বললাম? সবাই একমত কিনা আমার সাথে? ক্ষুধা লাগছে মনে, সবাই একটু ঝিমাচ্ছেন, তাই তো? না, আমি বেশিক্ষণ কিছু বলবো না, আমার কথা অত বেশি রসকস নেই। আরেকটা বিষয় হচ্ছে জবের ক্ষেত্রে, আরেকটা বিষয় আমি বলি, আমি যেটা ফেস করেছি আর কি ফিল্ডে। আমরা যখন স্টুডেন্ট থাকি, আমাদের ম্যানার, এটিকেট বা চলাফেরা একটা ভিন্ন লেভেলে থাকে। কিন্তু জবের ক্ষেত্রে আপনি কাজ কতটুকু করেন পারেন, তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ম্যানার এটিকেটটা কেমন।
জব হচ্ছে আমাদেরকে অনেকগুলো শৃঙ্খলা মধ্যে রাখে। দেখবেন এই জন্য প্রতিটা জবে কিছু সার্ভিস কোড থাকে, চাকুরি বিধি থাকে। আমরা যখন একটা জবে ঢুকি তখন আমরা ওই বিধিগুলো দ্বারা আবদ্ধ হয়ে যাই, তার মানে আমরা তখন বিধিবদ্ধ হয়ে যাই। সো চাইলেই স্টুডেন্ট থাকা অবস্থায় যেমন আমরা মানে নিজেদের উইশ অনুযায়ী যা কিছু করতে পারতাম সেটা আমরা তখন আর করতে পারি না। সো জবের ক্ষেত্রে আপনি যখন ফার্স্ট কোনো জবে জয়েন করবেন তখন আপনার যে কোন পদের পদমর্যাদা কি, তারপরে আপনি কাকে কিভাবে সম্বোধন করবেন, কোন জায়গায় আপনার কেমন আচরণ থাকবে, এই জিনিসগুলো কিন্তু আমরা চেষ্টা করলে নিজেরা জানতে পারি। আপনি জাস্ট ম্যানার এটিকেটস বা এগুলো সার্চ করলে গুগলে এখন কিন্তু অ্যাভেইলেবল, ঠিক আছে। আর আমাদের নাজলা ম্যাডাম একটা কথা বলেছেন, আমি ম্যাডামের কথার সাথে শতভাগ একমত। সেটা হচ্ছে আপনি সব সময় অর্থের দিকে ঝুঁকবেন না, মুভ করবেন না, গ্রিডি হওয়া যাবে না, এটা কখনোই করা যাবে না। কারণ একটা কথা বলে যে আপনি যদি কেউ শুধুমাত্র অর্থের দিক থেকে বিত্তবান বা ধনী হয় তাহলে আমি মনে করবো সে নিতান্তই গরিব। এই জন্য এটা কিন্তু হওয়া যাবে না। আপনি আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করবেন, নিজের স্ট্রেংথ নিজে ক্রিয়েট করবেন। যেটা বললাম যে আপনি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য প্রতিদিন আপনি একটা করে নিজের মধ্যে ভ্যালু অ্যাড করার চেষ্টা করবেন। এই ভ্যালু অ্যাড করলে কিন্তু ট্যাক্স দেওয়া লাগে না, উল্টো পাওয়া যায় বেশি, ঠিক আছে। মানে নিজের ক্যারিয়ার যদি ভ্যালু অ্যাড করেন তাহলে আপনি আরও বেশি পাবেন। আর সব কিছুর পরে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি মানুষ হিসেবে ধ্যানে জ্ঞানে বড় হলেও মননে নিজের মধ্যে কিছু থিঙ্কিং থাকতে হবে, যে যেটা যেমন হতে পারে আপনার আত্মসমালোচনা, যেটা এই গুণটা আমাদের থাকা লাগবে, যেটা আমাদেরকে ডেভেলপ করতে হেল্প করবে। আপনারা কেভিন কার্টারের নাম শুনছেন কেউ? কেভিন কার্টার একজন সাংবাদিক ছিলেন। কেভিন কার্টার পুলিৎজার পুরস্কার সম্পর্কে তো আইডিয়া আছে মনে করো সবারই। কেভিন কার্টার একটা ছবি তুলেছিলেন সুদানে, অনেকে ছবিটা দেখেছেন হয়তো। আপনার এই ছবিটা ছিল সুদানে যখন দুর্ভিক্ষ হলো। এই দুর্ভিক্ষের সময় সুদানে আপনার সাংবাদিক বা যারা ওখানে গিয়েছিলেন তাদের একটা নির্দেশনা ছিল যে তারা যেন কোনোভাবে কাউকে টাচ না করে, কারণ তখন সুদানে যারা ছিলেন তারা সবাই হচ্ছে আপনার বিভিন্ন জার্মে আক্রান্ত ছিল। তো এইরকম একটা হচ্ছে আপনার শকুন, এই ছবিটা অনেক বিখ্যাত, পুলিৎজার পুরস্কার প্রাপ্ত ছবি। তো হচ্ছে তখন এরকম একটা শকুন একটা এরকম বাচ্চার কাছাকাছি ছিল, থাকলে তখন তিনি ছবিটা তুলেছেন। কিন্তু ছবিটা তুলে যখন পুরস্কার পেলেন তখন ওনাকে সবাই বিভিন্নভাবে কোশ্চেন করলো যে তারপর ওই বাচ্চাটা কি হলো, শকুনকে তাকে খেয়ে নিল নাকি সে মারা গেল না কি হলো, এইরকম যখন তাকে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করলেন তখন তিনি এইটাকে মানে নিজেকে একসময় অপরাধী ভাবলেন, যে আমার তো আসলে উচিত ছিল ছবিটা না তুলে তার লাইফটা সেভ করা বা এরকম। তখন উনি এই আত্মসমালোচনা বা আত্ম অনুশোচনা বোধে একসময় সুইসাইড করেন। এটা খুব আপনার বিখ্যাত একটা ঘটনা। তো আমরা যে যাই কিছুই করি, দিন শেষে আমি একজন ভালো ইঞ্জিনিয়ার, আমি একজন ভালো প্রফেশনাল, আমি একজন ভালো ডক্টর, যাই হই, দিন শেষে আমাদের এই আত্ম অনুশোচনা বোধটা বা আত্মসমালোচনা করার মতো ক্যাপাসিটিটা থাকতে হবে। আর নেটওয়ার্কিংয়ে যেটা, যে আমাদের যারা যেখানেই থাকি, যেখানেই থাকি সবাই সবার জায়গা থেকে সবাইকে সহযোগিতা করার চেষ্টা এবং মানসিকতা রাখবো, তাহলে ইনশাল্লাহ আমরা একদিন খুব ভালো একটা দিন পাবো। এবং আমি এই আমাদের যারা স্টুডেন্টরা আছেন বর্তমানে, আমার যারা ভাই বোন যারা আছেন বা ইস্টার্ন ইউনিভার্সিটির সংশ্লিষ্ট যত স্টেক হোল্ডার আছেন, সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং মঙ্গল কামনা করছি। সেই সাথে সবার কাছে দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার সামনের দিনগুলো আরও ভালো যায় এবং আমি যেন আপনাদের সাথে আবার মিট করতে পারি, আবার বারবার আড্ডা দিতে পারি, সেই সুযোগ যেন হয়, এটা জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।